আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলম। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আমরা কথা বলে থাকি। দর্শক, আমাদের শ্বাস প্রশ্বাসের যে গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটি করে থাকে আমাদের দুটি ফুসফুস তথা আমাদের শ্বাসতন্ত্র। আর যখন আমাদের শ্বাসকষ্ট হয়, যে কারোরই এটি হোক, আমরা কিন্তু ভীত হয়ে পড়ি। এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই দর্শক, যে শ্বাসকষ্ট, অ্যাজমা, শ্বাসকষ্ট কী কারণে হয় এবং এর চিকিৎসা কী, কী করা উচিত, এবং এ বিষয়ে কথা বলবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার শীর্ষেন্দু সাহা, কনসালটেন্ট, 250 শয্যা বিশিষ্ট শ্যামলী টিবি হাসপাতাল। ডাক্তার শীর্ষেন্দু সাহা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আজকে এই প্রোগ্রামে আসার সুযোগ করে দেওয়ার জন্যে, এবং আমি আপনার মাধ্যমে নেক্সাস টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনাটা শুরু করব। অবশ্যই দর্শক, আপনারাও যোগ দিন আমাদের সাথে। পর্দায় দেখানো নম্বর রয়েছে, সেই নম্বরে আপনারা ফোন করতে পারেন। আপনাদের যদি ফুসফুস সম্পর্কিত বা শ্বাসতন্ত্রের কোনো জটিলতা বা সমস্যা হয়ে থাকে, সে বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তিনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ফেসবুক লাইভেও আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন, কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব সেগুলোর জবাব দেবার। আমরা আলোচনাটা শুরু করি। শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট হলেই কি এটা ফুসফুসের রোগ? তার আগে আমরা একটু আসলে ফুসফুস কেন আমাদের জন্য জরুরি সে সম্পর্কে একটু বলি। আমাদের কিন্তু আসলে প্রতিটা প্রাণীর এই যে তাদের যে বেঁচে থাকার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে অর্গান, আমরা বলি যে মস্তিষ্ক, ফুসফুস এবং হচ্ছে হৃৎপিণ্ড। এর মধ্যে কিন্তু এই ফুসফুস কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অর্গান। আপনি প্রথমে আলোচনা শুরুতেই বলেছেন যে আমাদের দুটো ফুসফুস আছে, এবং আমাদের এই যে আমরা যে প্রকৃতি থেকে অক্সিজেন নিচ্ছি এবং আমরা আমাদের শ্বসন প্রক্রিয়া শেষে যে কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি, এই সম্পূর্ণ প্রক্রিয়াটাই কিন্তু আসলে ফুসফুসের মাধ্যমে হচ্ছে। তাহলে এইটার কোনো রোগ হলে কিন্তু আমাদেরকে খুব সহজেই এই রোগগুলো আমাদেরকে বিপদগ্রস্ত করে ফেলে। আমরা রোগাক্রান্ত হলে আপনি যেটা বললেন যে অনেক সময় ভয় পাই, অনেক সময় হতাশ হয়ে যাই। তো এই জন্যেই আমাদের এই ফুসফুসের রোগ সম্পর্কে সবারই একটা ধারণা থাকা উচিত। একটু আমাকে তো প্রতি মুহূর্তে শ্বাস নিতে হচ্ছে, আমি যখন ঘুমিয়ে আছি তখনও কিন্তু আমার শ্বাস প্রশ্বাস চলছে। আমাকে 24 আওয়ার্স কিন্তু এই অর্গানটাকে কাজ করতে হচ্ছে। জি, এখন আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট একটা খুব কমন সিমটম, খুবই আমাদের রোগের ক্ষেত্রে আমরা বলি যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে শ্বাসকষ্ট। এবং দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট যে শুধুমাত্র ফুসফুসের রোগের জন্যই হয় তাও কিন্তু না, অন্যান্য অনেক অর্গানের রোগের জন্যও কিন্তু আসলে শ্বাসকষ্ট হয়। এবং শ্বাসকষ্ট হলেই যে আসলে অ্যাজমা, আমাদের একটা যেটা ভুল ধারণা থাকে অনেক সময়, যে আমরা মনে করি দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট আছে, ও ঠিক আছে, তাহলে তো এই রোগীটার হাঁপানি রোগ আছে। আমরা একটা কমন ট্যাগ করে ফেলি, এবং এই ট্যাগ করার কারণে দেখা যায় সে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়। অনেক সময় দেখা যায় যে ডাক্তারের কাছে গেলেও ডাক্তারও মনে করে না তার তো শুধুমাত্র অ্যাজমাই, তাহলে এদিকেই চিকিৎসা দিই। ফলে দেখা যায় যে সে অনেক সময় ট্রিটমেন্টও পায়, ভুল ট্রিটমেন্টও পায়, বা নানা রকম একটা জটিলতা তৈরি হয়। তাহলে আমাদেরকে আসলে বুঝতে হবে যে শ্বাসকষ্ট মানেই কিন্তু আসলে অ্যাজমা রোগ নয়। শ্বাসকষ্টের অনেকগুলো কারণ থাকে। আমরা যদি খুব সিম্পল ভাবে চিন্তা করি, আমাদের যে শ্বাসনালী এটা শুরু হয় হচ্ছে নাক থেকে, এবং শেষ হয় হচ্ছে গিয়ে ফুসফুসের মধ্যে। ফুসফুসের মধ্যে অ্যালভিওলাস বলতে একটা বায়ুকুটুরি আছে। এই বায়ুকুটুরিগুলোর মধ্যে আমরা যখন শ্বাস নিই, যে অক্সিজেনটা ঢোকে, এইটা বায়ুকুটুরি পর্যন্ত যায়। ওখানে অনেকগুলো রক্তনালী আছে। এই রক্তনালীগুলো দিয়ে এই অক্সিজেনটা আমাদের শরীরের ভিতরে চলে যায়। এরপরে কোষের মধ্যে যায় এই অক্সিজেনটা রক্তের মাধ্যমে। কোষের ভিতরে গেলে এই কোষগুলোতে আমাদের যে কোষের যে মেটাবলিজম হয়ে সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এবং এটা আবার রক্তনালী হয়ে পুনরায় হার্ট হয়ে আবার ফুসফুসে পৌঁছে। সেখান থেকে আবার আমরা যখন শ্বাস ফেলে দিই, সেই শ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা একটা বিরাট প্রক্রিয়া। কিন্তু এখন এই প্রক্রিয়াটার মধ্যে এই যে আমাদের নাক থেকে আমাদের যে ফুসফুসের যে অ্যালভিওলাস, এই জায়গা দুটোকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি। একটাকে বলি আমরা আপার এয়ারওয়ে, একটাকে বলি আমরা লোয়ার এয়ারওয়ে। আপার এয়ারওয়ে উপরের অংশ, নিচের অংশ, সোজা কথায়। আপার এয়ারওয়ে শুরু হয় হচ্ছে নাক থেকে আমাদের ভোকাল কর্ড, আমরা এটাকে বলি হচ্ছে আমরা যে কথা বলছি, এখানে একটা
মানে শ্বাসনালীর উপরে একটা দুটো দুই সাইড থেকে দুটো পর্দার মতো আসে। এইটা আমরা যেভাবে কথা বলি শব্দটাকে নিয়ন্ত্রণ করে, আমার শ্বাসন প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। এই পর্যন্ত হচ্ছে আমার আপার এয়ারওয়ে। তারপরে যে নিচের অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে আমার লোয়ার এয়ারওয়ে। তাহলে এখন যদি আমরা রোগ চিন্তা করি যে শুধুমাত্র ফুসফুসের রোগ কেন শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারবো। একটা হবে আপার এয়ারওয়ে ডিজিজ, একটা হবে লোয়ার এয়ারওয়ে ডিজিজ। তাহলে আপার এয়ারওয়ে ডিজিজের মধ্যে কোন কোনগুলো আসবে? আমাদের এই যে ভোকাল কর্ডটার পরেই একটা ট্রাকিয়া বলতে একটা অর্গান থাকে, যেটা দিয়ে আমাদের এই ভোকাল কর্ড থেকে ফুসফুস পর্যন্ত বাতাসটা যাচ্ছে। এই ট্রাকিয়াল যদি কোনো ডিসঅর্ডার হয়, ট্রাকিয়াল স্টেনোসিস হতে পারে, ট্রাকিও ব্রঙ্কোমেলেশিয়া হতে পারে। ফরেন বডি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বাচ্চাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে খুব কমন জিনিস। একটা কিছু খেলনা নিয়ে খেলছে, হঠাৎ করে দেখা গেল যে নাকের মাধ্যমে এটা ভিতরে ঢুকে গেছে। আমরা মাঝে মাঝে মুখেও দিয়ে দেয়, যেতে পারে। মুখে দিয়ে দিলে অনেক সময় খাদ্যনালীতে যায়, আর একটা রাখা হচ্ছে শ্বাসনালীতে যায়। তাহলে ফরেন বডি ইনহেলেশন যেটা আছে সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরও আছে হচ্ছে আমরা এটাকে বলি পোস্ট নেজাল ড্রিপ, নাকের পেছনে একটুখানি পরিমাণ কফ জমে থাকে। এটা অনেকে কমপ্লেন করে যে তার কন্টিনিউয়াস কাশি হচ্ছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে। আমাদের এখানে সাইনাস বলতে দুটো জিনিস আছে। আমাদের এই যে এয়ারওয়ে সাইনাস যেগুলোকে বলি, নাকের চারপাশে কতগুলো বায়োকুটরি আছে, এগুলোর মধ্যে আমরা যখন কথা বলছি এই কথার শব্দগুলো এখানে প্রতিধ্বনি তৈরি হচ্ছে, ফলে কথাটা সুন্দরভাবে শোনা যাচ্ছে। এই এয়ারওয়েগুলোর মধ্যেও কিন্তু, এই জায়গাগুলোর মধ্যেও কিন্তু ইনফেকশন হয়। ইনফেকশন হলেও কিন্তু আমার শ্বাসকষ্ট হবে। আমার যদি নাকের কোনো রকম প্রবলেম থাকে, আমার মানে অ্যালার্জির সমস্যা আছে, আমার নাকের মধ্যে পলিপ আছে, তাহলেও কিন্তু আমার শ্বাসকষ্ট হবে। আচ্ছা, তারপরে কি দাঁড়ালো যে আমার যদি লোয়ার এয়ারওয়ে ডিজিজ থাকে, এটা একটা বিশাল এন্টিটি। লোয়ার এয়ারওয়ে ডিজিজের মধ্যে সবচেয়ে কমন আমরা যেটা আজকে আলোচনা করতে যাচ্ছিলাম যে অ্যাজমা একটা কমন ডিজিজ। আরেকটা ডিজিজ আমাদের দেশে খুব কমন, সিওপিডি, ধূমপান করার কারণে হচ্ছে। আমাদের দেশের পরিসংখ্যানে দেখা গেছে যে অনেক মানুষই ধূমপান করেন, এবং তাদের যে রোগগুলো হয়, শ্বাসকষ্টের যে রোগগুলো হয়, এগুলো প্রধান রোগ হচ্ছে সিওপিডি। আরও কিছু কিছু রোগ আছে, যেমন ব্রঙ্কিকটিসিস বলি আমরা বলি হচ্ছে হাইপার সেন্সিটিভিটি নিউমাইটিস, অ্যালার্জিক অ্যালভিওলাইটিস, অ্যালার্জির জন্য হচ্ছে ব্রঙ্কিওলাইটিস। এইসব রোগগুলো কিন্তু লোয়ার এয়ারওয়ের রোগ। আরেকটা রোগ আছে ইম্পর্টেন্ট, নিউমোনিয়া, আমাদের খুব কমন রোগ আমাদের দেশে। বয়স্কদেরও হয়, বাচ্চাদেরও হয়, সব মানুষদের আক্রান্ত হচ্ছে। এতেও কিন্তু শ্বাসকষ্ট হবে। তাহলে এগুলো গেলে হচ্ছে মোটামুটি ফুসফুসের রোগ, যেগুলো দিয়ে আসলে শ্বাসকষ্ট হচ্ছে। আর কিছু আছে ফুসফুসের বাইরের রোগ, যেমন আমাদের যদি কোনো কারণে হার্ট ফেল করে, সেটা অ্যাকিউটলি হতে পারে অথবা ক্রনিকলি হতে পারে, তাহলেও কিন্তু আমার শ্বাসকষ্ট হবে। আবার কিছু কিছু আছে হচ্ছে স্নায়ু, মানে কি বলবো, আমাদের মানসিক রোগ। দেখা যায় যে আসলে কোনো সমস্যা নেই, কিন্তু তার সাইকোজেনিক ভেন্টিলেশন হচ্ছে, সে অস্থির হয়ে যাচ্ছে, শারীরিক কোনো অসুবিধা নেই, তার ফুসফুসেও কোনো অসুবিধা নেই, তার হৃৎপিণ্ডেও কোনো সমস্যা নেই, বুকের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু তার শ্বাসকষ্ট হচ্ছে, এবং সে তীব্র শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেন, অনেক সময় অস্থির হয়ে যায় এইসব রোগীগুলো। তাহলে এরকম অনেক ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু কারণ বের করতে না পারি, এবং সিমটম দেখে যখন আমরা অনেক সময় বুঝতে পারি যে এটা সাইকোজেনিক ভেন্টিলেশন হতে পারে। আর যেসব ইম্পর্টেন্ট যে কজগুলো আছে, এর মধ্যে আছে হচ্ছে কিছু কিছু কিডনি ডিসঅর্ডার, যেটার মধ্যে রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়, অথবা মেটাবলিক কিডনি রোগে মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে তার শ্বাসকষ্ট হচ্ছে। পাকস্থলী রোগে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। যেমন আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো অনেক সময় রিফ্লাক্স হয়, উপর দিকে উঠে আসে। এটা যখন উপর দিকে উঠে এসে আমাদের এই যে খাদ্যনালী থেকে শ্বাসনালীর মধ্যে ঢুকে যায়, তখন কাশি হবে এবং অনেক সময় তীব্র শ্বাসকষ্ট হবে। তাহলে এরকম অনেকগুলো কারণে কিন্তু আসলে শ্বাসকষ্ট হয়। তাহলে আমাদেরকে আসলে শ্বাসকষ্ট হলেই আমাদের যে একটা কমন ধারণা থাকে দীর্ঘদিনের শ্বাসকষ্ট আছে, শ্বাসকষ্ট হলে যেটা আমার ফুসফুসের রোগ, এটাও ভাবার কারণ, এটাও আসলে ভাবার কোনো কারণ নেই। আমাকে আগে দেখতে হবে যে আসলেই আমার শ্বাসকষ্ট আমার ফুসফুসের রোগের জন্য হচ্ছে, নাকি শ্বাসকষ্ট আমার অন্য কোনো রোগের জন্য হচ্ছে। এবার একটা প্রশ্ন করি, যে খুব গরম বাইরে, আপনি জানেন যে তীব্র গরম, আমরা কিন্তু গত 1-2 মাস ধরে তো আসলে গরমের তীব্রতা বাড়ছে, টেম্পারেচার আমরা দেখছি আমরা 35 ডিগ্রি, বলছে যে ফিলস লাইক একেবারে 50 ডিগ্রি।
মানে তাপমাত্রাটা অনেক বেশি অসহ্য হয়ে যাচ্ছে। তো এই গরমের কারণে কি মানে মানে কোনো রোগীর শ্বাসকষ্ট হচ্ছে বা হতে পারে? খুবই স্বাভাবিক। যাদের দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের রোগ আছে, আচ্ছা, যেমন অ্যাজমা আছে অথবা সিওপিডি আছে, এই গরমের মধ্যে এদের দেখা যাচ্ছে যে এই অ্যাজমা সিওপিডি অ্যাটাকগুলো বেড়ে আরো যাচ্ছে, বেড়ে যায়। অনেক আচ্ছা, বেড়ে আমরা যাচ্ছে। জানি যে শীতের সময় বাড়ে না অনেক না না, সময়। গরমের যে কোনো সিজন চেঞ্জের সময় বাড়ে। আচ্ছা, এখন যেটা হচ্ছে বাতাসে অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্প আছে, আচ্ছা, ফলে আমাদের ঘাম শুকাচ্ছে না কিন্তু সহজে। এখন দেখা যায় এই যে অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্প এবং অন্যান্য যেসব প্রবলেমগুলো হচ্ছে, এই কারণে আমাদের কিন্তু যাদের দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের রোগ আছে তাদের কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে। আবার আরেকটা জিনিস হচ্ছে, মানুষ অতিরিক্ত ঘেমে যাচ্ছে, কাপড় চোপড় ভিজে থাকতেছে, হ্যাঁ হ্যাঁ, এটা আবার শরীরের মধ্যে শুকাচ্ছে। এই যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, এটার কারণে কিন্তু অনেকের নিউমোনিয়া হচ্ছে এই সময়টাতে। ও আচ্ছা। এবং হলো এবং সে নিউমোনিয়া থেকেও আবার শ্বাসকষ্ট নিউমোনিয়া থেকে শ্বাসকষ্ট হতে হচ্ছে, পারে আসলে। তীব্র পরিমাণ শ্বাসকষ্ট হতে পারে। বাচ্চারা আক্রান্ত হচ্ছে খুব বেশি পরিমাণ এই সময়টাতে, বাচ্চারা আক্রান্ত হচ্ছে খুব বেশি পরিমাণ। যারা বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। আচ্ছা, তাহলে মোটামুটি বলতে গেলে যাদের আগের থেকে পুরনো শ্বাসকষ্টের রোগ আছে, এরা এখন খুব বেশি পরিমাণ আক্রান্ত হচ্ছেন। হচ্ছে তাহলে। শিশুরা এবং বয়স্ক মানুষরা আক্রান্ত হচ্ছেন। একটা কমন মানে প্রশ্ন করি, সেটা হলো যে মানে শ্বাসকষ্ট যখন হয় আসলে, মানে আমার একটা ফিলিং হচ্ছে শ্বাসকষ্ট বা কেউ ফিল করছে, তাহলে মানে প্রথম যে কাজটা করা উচিত মানে মানে আমার কি হসপিটালে যাওয়া উচিত বা চিকিৎসকের কাছে যাওয়া উচিত? মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে শ্বাসকষ্ট হলে যে আসলে আমি একটু আমাদের কি দেখি, করা আমি একটু উচিত? দেখি, আমি wait করি। দেখি, আমি হ্যাঁ, wait এটা তো করি, আমরা একটু অনেকেই কিন্তু করি। না। যেমন আমি আপনাকে বললাম যে আমাদের কিছু কজ আছে শ্বাসকষ্টের ফুসফুসজনিত, কিছু কজ আছে শ্বাসকষ্টের আপনি হৃদপিণ্ডজনিত। বলেছেন, হ্যাঁ এখন যদি হৃদপিণ্ডজনিত কোনো শ্বাসকষ্ট হয়, আমরা যেটাকে বলতেছি হার্ট ফেইলার, হ্যাঁ, এখানে যদি আমি ইমিডিয়েটলি চিকিৎসা না নিই, আচ্ছা। তাহলে কিন্তু আমার মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে। ইভেন আমার যে সাধারণ শ্বাসকষ্ট যেগুলো আমরা যেটা চিন্তা করি যে না ঠিক আছে, একটু একটু শ্বাসকষ্ট হচ্ছে, একটু একটু জ্বর হচ্ছে, ভালো হয়ে যাবো তো আমি, এরকম হতে পারে যে এই যে অল্প অল্প শ্বাসকষ্ট, এটা এক সময় হঠাৎ করে বেড়ে যাবে আচ্ছা, এবং তার হয়তো ভিতরে ভিতরে নিউমোনিয়া হচ্ছে, সে বুঝতেও পারছে না। বাচ্চাটার নিউমোনিয়া হচ্ছে, তার বাচ্চাটার নিউমোনিয়া হচ্ছে, সে বুঝতে পারছে না, সচেতন না সে ওই সময়টা। আর গরমে তো বাচ্চা হয়তো গায়ে এমনি গরম থাকে, গরম আমরা হয়তো থাকে, জ্বরটাও আমরা বুঝতেও ওইভাবে পারি না, বুঝতে পারি না। হ্যাঁ। তো তখন দেখা যায় যে তীব্র পরিমাণ হচ্ছে, তখন সে আসলে সচেতন হয়, তখন সে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে। আমাদের কিন্তু যদি তখন এরকম তো রোগটা হতো, অনেক দূর অনেক বেড়ে যায়। জি। আমরা যদি প্রথমেই চলে যাই ডাক্তারের কাছে, আমার আসলে শ্বাসকষ্ট হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমার চিকিৎসা কি, মানে এটা খুব গুরুত্ব দিয়ে দেখা খুব উচিত। গুরুত্ব দিয়ে মানে দেখা আমরা মেডিকেল ইমার্জেন্সির কথা যদি বলি, তাহলে সেখানে শ্বাসকষ্ট অ্যাকিউট ব্রেথলেসনেস ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। আচ্ছা, আপনাকে যেতেই হবে ডাক্তারের কাছে। আপনি ইমার্জেন্সিতে যান অথবা আপনি একজন ডাক্তারের কাছে যান, একটা ডাক্তারের পরামর্শ নেন, আপনি কিন্তু মানে অনেকখানি নিজেকে সেভ করে ফেলতে পারলেন। আপনি যদি তা না নেন, আপনার মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে। মানে এটা নিয়ে মানে বাড়িতে বা কোথাও বসে থাকা যাবে না আসলে। যাবে না, আসলে। এটা একটা জিনিস। আচ্ছা, এবার আমরা একটু আসি যে আপনি বলছিলেন যে একটু অ্যাজমাতেই আসি, ধরেন অ্যাজমার কথা আমরা বলছিলাম, তো অ্যাজমার ক্ষেত্রে কি অ্যাজমা হলেই শ্বাসকষ্ট থাকবে, বিষয়টা এমন? আমরা যেটা বলি যে অ্যাজমা 4টা সিমটম থাকে বেসিক্যালি। আচ্ছা, একটা থাকে হচ্ছে তার কাশি হবে, একটা তার চেস্ট টাইটনেস থাকবে, আচ্ছা, একটা তার হচ্ছে শ্বাসের মধ্যে শব্দ হবে এবং তার শ্বাসকষ্ট হবে। আচ্ছা, কিন্তু এর মধ্যে একটা কথা আছে, কথাটা হচ্ছে অ্যাজমা রোগীদের সবসময় আসলে সবগুলো সিমটম থাকে না। আচ্ছা, কারো কারো ক্ষেত্রে শুধুমাত্র একটা সিমটম থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে 2টা সিমটম থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে এরকম হয় যে অ্যাজমা কখনো কখনো ভেরিয়েবিলিটি দেখা যায় কখনো কখনো একদম স্বাভাবিকভাবেই ন্যাচারাল প্রক্রিয়াতেই ভালো হয়ে গেছে। আচ্ছা, রোগী মনে করে আমি তো খুব ভালো আছি, আমার অ্যাজমা ভালো হয়ে গেছে, আমার এখন আর কোনো ওষুধপত্র নেওয়া লাগবে না, আমি ভালো আছি। হঠাৎ করে আবার একটা অ্যাটাক হয়। আচ্ছা, তাহলে এই যে মানে আমাদের এইটার অ্যাজমার ডেফিনেশনটাই হচ্ছে এটা এক ধরনের ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার, অনেক দিনের রোগ হবে এটা, এবং এটা তার ন্যাচারাল কোর্সের মধ্যেই কখনো কখনো ভালো হবে, কখনো কখনো তীব্র পরিমাণ বাড়বে। আমরা আলোচনাটা চালিয়ে নেব, একটা বিরতি নিতে চাই। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দর্শক একটা বিরতি নিয়ে ফিরে এলাম কেমন আছেন অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছি শ্বাসকষ্ট কি কারণে হয়, অ্যাজমা হলেই কি শ্বাসকষ্ট হয় কিনা, বা শ্বাসতন্ত্রের রোগ, এই বিষয় নিয়ে কথা বলছি। আমাদের সাথে আছেন ডাক্তার শীর্ষেন্দু সাহা, কনসালটেন্ট, 250 শয্যা বিশিষ্ট শ্যামলী টিবি হাসপাতাল। আপনি অ্যাজমার কথাটা বলছিলেন আসলে যে অনেকগুলোই সিমটম থাকতেও পারে বা নাও থাকতে পারে, শ্বাসকষ্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। তো অ্যাজমার ক্ষেত্রে আসলে এটি যে কোনো বয়সেই কি মানে এটা হতে পারে, বা সবাই কি এটার জন্য মানে ঝুঁকিতে? মানে সাধারণভাবে আমরা বলি যেটা যে অ্যাজমা শুরু হয় হচ্ছে দুইটা পিকেজ আছে, মানে দুইটা সময় অ্যাজমা শুরু হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। একটা হচ্ছে ছোটবেলাতে, আচ্ছা, আর একটা হচ্ছে হলো তার
50 বছর বয়সের পরে। আমরা একটাকে বলি আর্লি অনসেট অ্যাজমা, একটাকে বলি লেট অনসেট অ্যাজমা। আচ্ছা আচ্ছা, মানে জীবনের শুরুতে আবার একবারে যদি একদম শেষ বয়স যখন বেশি হবে তখন হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা। আর এছাড়াও আরও কিছু কিছু অ্যাজমা ভেরিয়েন্ট আছে, যেমন অকুপেশনাল অ্যাজমা অথবা ড্রাগ ইনডিউসড অ্যাজমা। কিছু কিছু আমরা ওষুধ খেলে আমাদের অ্যাজমা হওয়ার সম্ভাবনা থাকে, আচ্ছা, অ্যাজমা লাইক সিমটম হয়, সেরকম কিছু সমস্যা। এগুলি কিন্তু আসলে যে কোনো বয়সেই হতে পারে। তারপরে আমাদের প্রেক্ষিতে আমরা দেখি ছোটবেলা থেকেই যাদের অ্যাজমা হয় বেসিক্যালি তাদের কিন্তু ছোটবেলা থেকেই অ্যাজমার একটা প্রবণতা থাকে, তাদের শ্বাসকষ্টের প্রবণতাটা ছোটবেলা থেকেই শুরু হয়ে যায়। আর যাদের বয়স হয়ে হয় তাদের ক্ষেত্রে অ্যাজমাগুলো একটু 50 বছরের পরে শুরু হয় এবং এগুলোর রেসপন্সও আসলে ওষুধ দিয়ে রেসপন্সও খুব ভালো হয় না। যেগুলো আর্লি শুরু হয় সেগুলির রেসপন্স যেমন ওষুধ দিলে খুব ভালো থাকে, কিন্তু যাদের বয়স্ক হয়ে শুরু হয় তাদের ক্ষেত্রে ওষুধের রেসপন্সটা খারাপ, তাদের এই আগের গ্রুপের তুলনায় কিন্তু একটু কম। একটু বলি, আপনি অকুপেশনাল একটা অ্যাজমার কথা বললেন, সেটা একটু বলবেন? অকুপেশনাল অ্যাজমাটা এটা একটা নতুন একটা টার্ম। এটা মানে জিনিসটা হচ্ছে এরকম যে কারো কারো ক্ষেত্রে দেখা যায় তার যে অকুপেশনাল যে এক্সপোজারগুলো আছে আমাদের কর্মস্থানে আমরা সেখানে যাচ্ছি, এই কর্মস্থলের বিভিন্ন রকম মাইক্রো অর্গানিজম অথবা অ্যালার্জেন অথবা ডাস্ট অথবা কোনো পলিউটেন্ট এগুলি তার শ্বাসনালীতে ঢুকে তার সেখানে ইরিটেশন করতেছে এবং ইরিটেশন করে তার অ্যাজমা হচ্ছে। সে যখন কর্মস্থলে থাকতেছে তখন তার অ্যাজমা সিমটমটা হচ্ছে, যখন সে ছুটিতে থাকতেছে বাড়িতে থাকতেছে তখন তার অ্যাজমা সিমটমটা হচ্ছে না, ভালো থাকতেছে। এই ধরনের অ্যাজমাগুলোকে আমরা বলি হচ্ছে অকুপেশনাল অ্যাজমা। তাহলে কর্মক্ষেত্রেও একটা খুব গুরুত্বপূর্ণ, সেখানে সে কি ওয়েদারে কাজ করছে বা কি নিয়ে কাজ করছে। সোজা কথা হচ্ছে যে কোনো শ্বাসকষ্টের রোগী যখন আমরা দেখি আমরা কিন্তু তাদের একটা কোশ্চেন সবাইকে নিয়মিতভাবে করি, আসলে সে কি কাজ করেন। কারণ শ্বাসের রোগের সাথে শ্বাসতন্ত্রের রোগের সাথে কিন্তু আমাদের ব্যক্তির কাজের সম্পর্ক আছে। আমরা যে কাজ করি সেটা অনেক সময় আমাদের শ্বাসতন্ত্রের রোগের মধ্যে এফেক্ট করে ফেলে। সেইভাবে বিশেষ করে কলকারখানার কথা বলছেন। কলকারখানায় তো মানে পুরোটাই আমাদের এক ধরনের ডিজঅর্ডারই আছে, এগুলোকে আমরা বলি হচ্ছে অকুপেশনাল লাং ডিজিজ। এগুলি এই যে শ্রমিক কলকারখানায় যারা কাজ করেন এদের ক্ষেত্রে একটা হওয়ার মানে সম্ভাবনা থাকে, সবার ক্ষেত্রে যে হবে তা না। অনেকের ঝুঁকিটা বেশি থাকে, ঝুঁকিটা তাদের ক্ষেত্রে বেশি থাকে এবং তাদের স্পেসিফিক কিছু হেভি মেটাল অথবা কিছু অ্যালার্জেন কিছু পলিউটেন্ট এগুলোর এক্সপোজারের জন্য এদের এই সমস্যাগুলো হয়। এবং এদের ক্ষেত্রেও কিন্তু এরকম এই শ্বাসকষ্ট থাকে, কারণ আমাদের কাছে শ্বাসকষ্ট আসতে পারে। জি, একজন দর্শক আছেন, একটা ফোন নিয়ে নিই। যে দর্শক আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। জি, আমি রংপুর থেকে মাহমুদা বলছিলাম। জি, আমার সমস্যাটা হচ্ছে আমি যখন প্রতিদিন ঘুম থেকে উঠে সকালে যখন আমি ফ্লোরে পা রাখি, পা রাখাটার সাথে সাথে আমার হাতে শুরু হয় আর হচ্ছে নাক দিয়ে মনে করেন যে একদম পানি যাকে বলে পানি বের হয় আর শুধু চুলকাতে থাকে। এরকম ধীরে ধীরে হতে হতে তারপর আমার নিঃশ্বাসটা মানে শুধু বের হয়ে আসা, আমি ভালো করে নিঃশ্বাস নিতে পারি না। আর মনে করেন আমি কোনো ভারী কাজ করি কিংবা বেশি একটু হাসার পরে মনে করেন আমার গলাটা চলতে শুরু হয় আর আমি ভালোভাবে নিঃশ্বাসটা নিতে পারতেছি না। মানে আমি এখনো ধীরে ধীরে আমার যখন জোরে নিঃশ্বাস নেব, মানুষ যেটা জোরে নিঃশ্বাস ছাড়ে সেই নিঃশ্বাসটা ছাড়ার সময় আমার নিঃশ্বাসটা মানে বন্ধ হয়ে যায়। আসলে আমার এটা কেন এমন হয় আমি এখনো ডাক্তারের সমাধান হয়ে যাই, তা আমি জানতে চাইছিলাম যে আমার নিঃশ্বাসের সমস্যাটা কেন হয়। আপনার বয়স কত দর্শক? জি, আমার বয়স এখন 29। তাহলে ঘুমানোর সময় অসুবিধাটা হচ্ছে না আপনার? না, আমি ঘুমানোর সময় হয় না, কিন্তু ঘুম থেকে উঠে যখন আমি পাতায় তারা দেখি ওখানে আমার মানে হাতে শুরু হয়। উনি কিন্তু ওনার রোগের ইতিহাস খুব সুন্দর করে বলেছেন, যে উনি ঘুম থেকে ওঠার পরে ওনার অনেকগুলো হাঁচি হয় এবং তারপরে উনি যখন কোনো কারণে হাসেন অথবা একটু বেশি পরিমাণ উৎসাহিত হন, ইমোশনালি কোনো চেঞ্জ থাকে, তখন ওনার শ্বাসকষ্ট হয়। তাহলে এই যে জিনিসগুলো উনি প্রথম যে জিনিসটা বললেন যে ওনার ঘুম থেকে ওঠার পর অনেকগুলো হাঁচি হয়, ইট ইজ কাইন্ড অফ অ্যালার্জিক ডিসঅর্ডার, অ্যালার্জিক রাইনাইটিস আমরা বলি যে যাদের অ্যাজমা হয় তাদের ক্ষেত্রে অনেক মানুষদেরই অ্যাটোপি থাকে, মানে হচ্ছে তার কোনো অ্যালার্জেন এক্সপোজার হলে তার এরকম হাঁচি হবে, সমস্যা হবে। এটা এক ধরনের ইমিউনোলজিক্যাল মিডিয়েটেড রিয়াকশন, আমরা বলি টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন।
আর হচ্ছে উনি পরবর্তীতে যে জিনিসগুলো বললেন, যেমন উনি একটু হাসি বেশি পরিমাণ হাসলে, একটু ইমোশনালি একটু আপসেট হয়ে গেলে ওনার সমস্যা বেড়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে অ্যাজমার ট্রিগার ফ্যাক্টর। আমরা বলি যে আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমাদের এই অ্যাজমা হওয়ার জন্য 4টা ইম্পর্টেন্ট উপসর্গ আছে, কিন্তু এই 4টা ইম্পর্টেন্ট উপসর্গ কিন্তু সবসময় থাকে না। এবং কী কী কারণে এইগুলোর উপসর্গগুলো বেড়ে যায় আমাদের কাছে, মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে ভাইরাল ইনফেকশন হলে পারে, এক্সারসাইজ করলে পারে, অথবা আর কিছু এরকম কিছু ইমোশনাল চেঞ্জ, যেমন ধরেন হাসিলাম, অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে তার মন খারাপ হয়ে আছে, তখনও কিন্তু তার অ্যাজমা অ্যাটাকগুলো বেড়ে যায়। তাহলে উনি মোটামুটি বলে দিয়েছেন ওনার কী রোগ আছে। উনি বলেছেন প্রথমে ওনার অ্যালার্জিক ঘুম থেকে উঠে হচ্ছে অ্যাটোপি আছে, এবং এই অ্যাটোপিক পার্সনটা সম্ভবত অ্যাজমা ডেভেলপ করতেছে। তো ওনার যেটা করা উচিত এখন সেটা হচ্ছে যে এই যে ওনার যে প্রবলেমটা হচ্ছে এটাকে আসলে ডায়াগনোসিস করা উচিত। ওনার একজন ডাক্তার দেখানো উচিত, সম্ভব হলে একজন যারা রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ, বক্ষব্যাধির কাউকে দেখানো উচিত। দেখানোর পরে আমাদের কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা ওনার ক্ষেত্রে করতে হবে, রক্ত পরীক্ষা, তারপরে আমরা বলি হচ্ছে সেরামের আইজি লেভেলটা কেমন থাকবে, অ্যালার্জির কোনো প্রবলেম আছে কিনা, এরকম পরীক্ষাগুলো আমরা করে নিয়ে তারপর ওনাকে ডায়াগনোসিস করতে হবে। এবং ওনার যেহেতু খুব বেশি দিন হয়নি, 25 বছর বয়স উনি বলতেছেন, ওনার এটা প্রবলেমটা বোধহয় শুরু হয়েছে একটু আগে থেকে, সেই ক্ষেত্রে উনি যদি ভালোভাবে ট্রিটমেন্ট নেন উনি কিন্তু সম্পূর্ণ রকম ভালো থাকবেন। আপনাকে আমি একটা এই প্রসঙ্গে বলি যে আমরা যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দেখি না, এখানে তো এক একজন প্লেয়ার অনেকখানি করে দৌড়ান, এক একজন প্লেয়ার সারা 90 মিনিটের মধ্যে কেউ 10 কিলোমিটার 9 কিলোমিটার দৌড়ে ফেলতেছেন। আমাদের কিন্তু অনেক বিখ্যাত প্লেয়ার আছেন যাদের অ্যাজমা আছে, এই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, অনেক দামি দামি প্লেয়ার, সবার নাম বা উচ্চারণ করেন এখানে ঠিক না। অ্যাজমা নিয়ে কিন্তু এই পুরো 90 মিনিট খেলছেন, এবং তারা স্বাভাবিক একটা মানুষের মতো, স্বাভাবিক একটা খেলোয়াড়ের মতো সম্পূর্ণ 10 মাইল দৌড়াচ্ছেন এই পুরো খেলাটার মধ্যে। তাহলে তারা যদি পারেন, তাহলে কিন্তু আমাদের যারা সাধারণ মানুষ, আমাদের তো ওরকম শক্তিশালী কোনো কাজ করতে হয় না, আমরা ডেফিনেটলি পারবো। আমাদের জাস্ট একটু কনফিডেন্ট থাকতে হবে। আমাদেরকে ডাক্তারের কাছে, আপনি যেটা বললেন যে শ্বাসকষ্ট হলে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে, আমরা যদি ডাক্তারের কাছে না গিয়ে আমরা শুধুমাত্র ওষুধের দোকানদারের কাছে যাই, আমরা যদি অন্য কারোর কাছে চলে যাই, তাহলে কিন্তু এটা ডায়াগনোসিস হবে না, কারণ ডায়াগনোসিস না হলে আমাদের এই ঝুঁকিগুলো থাকবে। অসংখ্য ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য। নিশ্চয়ই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিন, এবং আপনি যদি ঠিকমতো চিকিৎসা হয়, আপনার রোগের ডায়াগনোসিস হয়, নিশ্চয়ই আপনি ভালো হয়ে যাবেন। তাহলে অ্যাজমার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে আমার মনে হয় সময়টা খুব গুরুত্বপূর্ণ, এবং ঠিকভাবে রোগটা আসলে কোথায় চিহ্নিত করাটা খুব জরুরি। ঠিকভাবে আমরা এখন বলি যে অ্যাজমা রোগ হলে আমি যদি প্রথম থেকেই তার একটা ডায়াগনস্টিক ডকুমেন্টেশন করে নিই, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হয়। আমরা শুধুমাত্র সিমটম দেখেই যে অ্যাজমা ডায়াগনোসিস করবো তা কিন্তু না। আমরা এখানে একটা ইম্পর্টেন্ট পরীক্ষা হচ্ছে স্পাইরোমেট্রি, আমরা বলি আমাদের পালমোনারি ফাংশন টেস্ট, ফুসফুসের কার্যক্ষমতা দেখার জন্য। তো এই পরীক্ষাটা করে আমরা ডকুমেন্টেশন করতে পারি। এটা কি সব জায়গায় করা সম্ভব? সমস্যাটা হচ্ছে যে এটার জন্য এক্সপার্টাইজ মানুষ লাগে, এবং যারা রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট এরা কিন্তু জানেন এভাবে পরীক্ষাটা কিভাবে করতে হবে। যে মেশিনটা লাগে সেই মেশিনটাও পোর্টেবল মেশিন, খুব ছোট একটা মেশিন। অনেকেই হচ্ছে আমাদের চেম্বারে, ঢাকা শহরে হচ্ছে, ঢাকার বাইরেও হচ্ছে, জেলা শহরগুলোতে হচ্ছে এখন। তো এটাতে করে নিলে মোটামুটি আপনি কনফার্ম হতে পারবেন যে তার আসলে অ্যাজমা রোগ আছে কি, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিফারেন্সিয়েটও করতে পারবেন যেটা আসলে অ্যাজমা নাকি আমরা যেটা বলি যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের আদার যে ডিজিজগুলো আছে আপনি বলছিলেন, সেখান থেকেও আপনি একটা ডিফারেন্সিয়েট করতে পারবেন। কারণ যদি ধরেন অ্যাজমা হলো আবার অন্য রোগ হলো, নিশ্চয়ই চিকিৎসা ক্ষেত্রেও তো তার তারতম্য থাকবে। চিকিৎসা ক্ষেত্রে তারতম্য থাকবে, উপসর্গে তারতম্য থাকবে, আমরা যে তাকে পরীক্ষা নিরীক্ষা করাবো সেখানেও তারতম্য থাকবে। উপসর্গের তারতম্যগুলোর মধ্যে আমি আপনাকে বলেছি যে অ্যাজমা হলে আমার 4টা সিমটম থাকবে। এখন দেখা যাচ্ছে যে অধিকাংশ রোগীর ক্ষেত্রেই একসাথে 2টো সিমটম থাকে, একটা সিমটম থাকে না। শুধুমাত্র কাশি নিয়ে আমার কাছে চলে আসছে, শুধুমাত্র শ্বাসকষ্ট নিয়ে আমার কাছে চলে আসছে, এটা অ্যাজমা হওয়ার সম্ভাবনাটা একটু কম। যদি এরকম হয়, কাশিও আছে, শ্বাসকষ্টও আছে, তার বুকের মধ্যে চাপ চাপ একটা অনুভূতি সেটাও আছে, তাহলে না আমার অনেকগুলো সিমটম কম্বিনেশন করা আছে, এবং সে আমাকে এসে বলতেছে যে আমি মাঝে মাঝে ভালো হয়ে যাই, আবার মাঝে মাঝে আমি খারাপ হয়ে যাই,
আবার হচ্ছে যে আমার রাত্রিবেলার দিকে সমস্যাগুলো অনেক বেড়ে যায়, আমি ঘুমাতে গেলে আমার দেখা যায় শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। আচ্ছা এরকম যদি আমার কাছে বলে, অথবা বলে যে আমার কোনো কারণে জ্বর হলো, অথবা আমি একটু ব্যায়াম করতে গেলাম, একটু পরিশ্রম করতে গেলাম, একটু অন্য কিছু করতে গেলাম, এই যেমন উনি বলেছেন তাই হাসলে তার বেড়ে যায়, তো এরকম যদি আমাদের কাছে বলে তাহলে কিন্তু আমরা বুঝতে পারি এটা অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা আবার যদি কেউ আমার কাছে বলে যে আমার শুধুমাত্র কাশি, অনেক দিনের কাশি আছে, অথবা শুধুমাত্র চেস্ট টাইটনেস, আমার অনেক দিনের মধ্যে বুকে একটা চাপ চাপ ভাব আছে, অথবা আমাকে বললো যে আরেকটা ফোন নিয়ে নিই শুধুমাত্র কাশি। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মকবুল হোসেন। জি জি, আমি মোহাম্মদপুরে থাকি, আমার বয়স 84 বছর। জি, আমার ডায়াবেটিস আছে, অ্যাজমা আছে, আমি অ্যাজমা সল এবং টিকামেট ব্যবহার করি। জি, হ্যাঁ, আমার মুসিবত হচ্ছে আমি যখন হেলে যাই তখন আমার কষ্ট হয়। তাছাড়া নর্মালি আমার এমনি দাঁড়ায় থাকা বা শুয়ে থাকাতে কোনো প্রবলেম নাই। দর্শক একটু আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন, ভলিউমটা কমিয়ে নিন। আচ্ছা নিচ্ছি, জি দিয়ে দিচ্ছি। জি, এখন আপনার সমস্যা কি হয় আসলে? সমস্যা তো অনেক আছে। জি, আমার তো সব অসুখই আছে। জি, হ্যাঁ হ্যাঁ, অসুখ অনেক প্রকারের আছে। জি, ডায়াবেটিস আছে, বুকে রিং পরানো আছে। আচ্ছা আচ্ছা, হাইপার টেনশন আছে। জি, তো অ্যাজমা কি অসুবিধা এখন বোধ করছেন? অ্যাজমায় আমার এমনি নর্মাল কোনো অসুবিধা মনে হয় না। আচ্ছা, কিন্তু যখন আমি হালে যাই তখন হালের থেকে উঠলেই আচ্ছা, তখন একটু হাউস ফাউস লাগে। আচ্ছা, যখন আমি যখন নিচে কিছু পড়ে যাই, আমি চেয়ারে বসে আছি বা খাটে বসে আছি, নিচের জিনিস উঠেতে গেলেই আমার প্রবলেম হয়। আচ্ছা, তখন কি শ্বাসকষ্ট হয় এরকম মনে হয়, না হাঁপিয়ে ওঠেন এরকম হচ্ছে? না, শ্বাসকষ্ট ওইরকম কিছু হয় না, কিন্তু ইয়া হয়, কষ্ট হয়, মানে আনইজিনেস ফিল হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। তো উনি যেটা বললেন যে উনি দুটো ইনহেলার ব্যবহার করছেন, টিকামেট ব্যবহার করছেন এবং অ্যাজমার্সাল ব্যবহার করছেন। তারা টিকামেট ব্যবহার করছেন মানে হচ্ছে উনি কিন্তু আসলে ইনহেলেশন স্টেরয়েড নিচ্ছেন, এবং উনি স্যালবুটামল, যেহেতু প্রধান ওষুধ আমাদের অ্যাজমার চিকিৎসার ক্ষেত্রে ইনহেলারগুলো, সেটা কিন্তু উনি নিচ্ছেন ঠিকভাবেই। এবং ওনার কতগুলো কোমরবিড কন্ডিশনের কথা উনি বললেন, যেমন ওনার ডায়াবেটিস আছে, হার্টে রিং পরানো আছে, এবং ওনার এখন যেটা সমস্যা হয় বললেন উনি যে হাঁটাহাঁটি একটু বেশি করলে, একটু ঝুঁকে কাজ করতে গেলে তার তখন অস্বস্তি হচ্ছে। এটা মানে বেশ কতগুলো কারণ হতে পারে। এক নম্বর কারণ হতে পারে হচ্ছে উনি যে ডোজে ওনার অ্যাজমা মেডিকেশন দিচ্ছেন, সম্ভবত ডোজটা অ্যাডিকুয়েট হচ্ছে না, অথবা ডোজটাকে বাড়াতে হবে, এরকম কিছু হতে পারে। দুই নম্বর হতে পারে যে ওনার যে কার্ডিয়াক প্রবলেমগুলো আছে, ওনার রিং পরানো আছে, এখন ওনার আসলে কার্ডিয়াক কন্ডিশন কেমন, ওনার হার্টের অবস্থা এখন কেমন, সেটা কতটুকু ভালো আছে, হার্টটা আসলে ঠিকভাবে পাম্প করছে কিনা, এটাও একটু দেখা উচিত। আর তিন নাম্বার হচ্ছে উনি একটা ইম্পর্টেন্ট কারণ বলছেন, ডায়াবেটিস আছে। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ফুসফুসের রোগ এবং হার্টের রোগ, হৃৎপিণ্ডের রোগ খুব কমন। এবং ডায়াবেটিস যখন অনিয়ন্ত্রিত হয় তখন কিন্তু সবগুলো রোগই বেশি পরিমাণ ধরে ফেলে। তো ওনার আসলে ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণে আছে কিনা সেটাও দেখা উচিত। এবং ডায়াবেটিস থাকলে আমি বলেছিলাম যে কিডনি রোগ হয়, এবং কিডনি রোগ যখন অনেক বেশি পরিমাণ বেড়ে যায় তখনও কিন্তু এরকম অস্বস্তি হবে। তাহলে ওনারও যেটা করা উচিত সেটা হচ্ছে যে উনি যে ডাক্তারের পরামর্শ নেন, নিয়মিত পরামর্শ নেন, তার কাছে গিয়ে ওনার প্রবলেমটাকে আবার একটু বলা উচিত। মানে আরেকটা জিনিস হলো যে আসলে অনেক কারণে এটা হতে পারে, এটা যে শুধু অ্যাজমার কারণেও হতে পারে, আবার হৃদরোগ, ডায়াবেটিস, তিনটার কারণে হতে পারে। হ্যাঁ, তাহলে যেই কারণে হচ্ছে সেটার আসলে স্পেসিফিক চিকিৎসা করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য। আমরা আরেকটা বিরতি নেব। দর্শক কেমন আসছেন অনুষ্ঠানে আরেকটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দর্শক আরও একটা বিরতি নিয়ে ফিরে এলাম কেমন আছেন অনুষ্ঠানে। আমরা আজকে অ্যাজমা, শ্বাসকষ্ট কী কারণে হয় এই বিষয়ে কথা বলছি। ডাক্তার শীর্ষেন্দু সাহা, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, তিনি রয়েছেন আমাদের সাথে। একটু জানতে চাই, আমরা অ্যাজমার কথা আপনি বলছিলেন অনেকগুলো লক্ষণ হয়, চিকিৎসার ক্ষেত্রে যদি একটু আসি, তো অ্যাজমার ক্ষেত্রে আমরা ইনহেলার অনেকেই মানে নিতে চান না। মানে ভালো প্রশ্ন, আপনি একটা ভালো করেছেন। আমাদের মানুষদের, সাধারণ মানুষদের যারা শ্বাসের রোগে ভুগছেন, যারা অ্যাজমার রোগী, তাদের ক্ষেত্রে একটা কমন মানে ধারণা আছে যে এই যে আমাদের যে ইনহেলারগুলো ডাক্তাররা প্রেসক্রাইব করেন, এটাই বোধহয় শেষ চিকিৎসা, এরপরে আর কোনো চিকিৎসা নেই। এবং একবার ইনহেলার নেওয়ার মানে হচ্ছে
তোমার অ্যাজমার অবস্থা খুব খারাপ, তুমি তো এখন কদিন পরেই তোমার জীবন শেষ হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আসলে এবং ইনহেলার নিতেই হবে, নিতেই হবে, নিতে থাকবে। জিনিসটা কিন্তু সম্পূর্ণ বিপরীত। বিপরীত হচ্ছে আমরা বলি যে অ্যাজমার ক্ষেত্রে ইনহেলার হচ্ছে প্রথম চিকিৎসা। আচ্ছা, আমরা শুরুই করি আসলে ইনহেলার দিয়ে। এবং আমাদের কিছু টার্ম আছে, ডিফিকাল্ট টু ট্রিট অ্যাজমা, এরকম আমরা একটা টার্ম আছে। এই ধরনের ক্ষেত্রে যখন দেখা যায় যে তাকে আমরা ইনহেলারগুলো হাইস্ট ডোজ দিচ্ছি, সব কিছু হাইস্ট ডোজে দিচ্ছি, তারপরও তার শ্বাসকষ্ট কন্ট্রোল হচ্ছে না, তখন কিন্তু আমাদেরকে অন্যান্য অনেক রকম মেডিকেশন ইউজ করতে হয়। আচ্ছা, এটার সাথে সাথে সেগুলো আসলে খারাপ। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে আমরা যদি এটাকে সিম্পল, এই যে যেমন ওই ভদ্রলোক দিচ্ছিলেন যে তাই একটা টিকামেট নিচ্ছেন, একটা অ্যাজমাসল নিচ্ছেন, এটা কিন্তু খুব সিম্পল চিকিৎসা, এবং এটা নিয়ে যদি উনি ভালো থাকেন তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। এখন যদি আমি এটাকে নিয়ম মাফিক না নিই, আমার একটা বাচ্চার ছোটবেলা থেকে অ্যাজমা ডেভেলপ করলো, তার কিন্তু বয়স যত বাড়তেছে তার শ্বাসনালীটাও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এখানে একটু আপনাকে আমি ইন্টারাপ্ট করি, বাচ্চাদের ক্ষেত্রে আরো বেশি। আপনি যদি একটা, আমরা দেখেছি চিকিৎসকরা যখন পরামর্শ দেন একটা 1 বছরের বাচ্চা যে তাকে নেবুলাইজ করা হোক বা গ্যাস দেয়া হোক, যেটা বলি সাধারণ মানুষ, তখনই তারা ভীত হয়ে যায়, না এটা দেয়া যাবে না। এইটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের যেটা পরামর্শ সেটা হচ্ছে যে একটা বাচ্চা যখন বড় হচ্ছে তার ফুসফুসটাও বড় হচ্ছে, তার শ্বাসতন্ত্রও বড় হচ্ছে, তার ছোটবেলা থেকে একটা সমস্যা আছে। আমি যদি সেই সময় থেকে এটা চিকিৎসা শুরু করি, তাহলে তার ফুসফুসটা সুন্দর করে বেড়ে উঠবে, তার শ্বাসতন্ত্রটা সুন্দর করে বেড়ে উঠবে, এবং দেখা যাবে হয়তোবা সে যখন বড় বয়সে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে কিন্তু ছোটবেলায় যার শ্বাসকষ্ট থাকে মোটামুটি 11 বছর 12 বছর 13 বছর বয়সে এসে সে যদি নিয়মিত চিকিৎসা করেন, এইটা ঠিক হয়ে যায়, তাই একদম ভালো হয়ে যায়, কোনো ওষুধ লাগে না। তাহলে আমাদের এই যে বিলিফটা আছে যে আমরা ছোট বাচ্চাকে আমরা ইনহেলেশন ওষুধ দিব না, আমরা দিলেও তাকে নিবন নেওয়া হবো না, এই চিন্তাগুলো কিন্তু করা ঠিক না। আমাদের মাদের, আমাদের বাবাদের একটা কমন প্রবলেম, অ্যাজমা হলে তারা পাড়ার দোকানদারের কাছে নিয়ে যায়, ওখানে গিয়ে তারা একটা নেবুলাইজার মেশিন দিয়ে একটুখানি গ্যাস নেয়, বাচ্চাটা আরও চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে, একটা ভীষণ খারাপ পরিস্থিতি তৈরি হয়। দেখেও আমাদের মায়া লাগে আসলে। তো এই জিনিসগুলো এভাবে হওয়া উচিত নয়। আমরা যদি একটু কনসার্ন হই, বাবা মারা যদি একটু কনসার্ন থাকে, তাহলে কিন্তু এই চিকিৎসাগুলো খুব সুন্দরভাবে হয়। একটা কি খুব গুরুত্বপূর্ণ যে আপনি যদি অ্যাজমার চিকিৎসাটা শুরু থেকে যদি ঠিকঠাকভাবে নিতে শুরু করেন আসলে, এবং চিকিৎসকের পরামর্শ যদি মেনে চলেন, তাহলে আপনি মানে একদম ভালো হয়ে যেতে পারেন। আবার খুব সম্ভাবনা থাকে, খুব সম্ভাবনা। আমরা বলি যে প্রায় 60 থেকে 70% মানে শতকরা এরকম রোগীদের ক্ষেত্রে যাদের ছোট বয়সে অ্যাজমা হয়, তারা 12-13 বছরে গিয়ে মোটামুটি অ্যাজমা কন্ট্রোল হয়ে যায়। আর যখন শ্বাসতন্ত্রটা সুন্দরভাবে ডেভেলপ করে, তার ফুসফুসটা যখন সুন্দরভাবে ডেভেলপ করে, এবং যদি আমরা তাকে উপযুক্ত চিকিৎসা দিতে পারি, তাহলে কিন্তু তার অনেক সময় এই সমস্যাগুলো থাকে না, একবারে থাকবে না। জি, অনেক ধন্যবাদ। আরেকটা রোগের কথা আপনি বলছিলেন, একটু সিওপিডির সম্পর্কে একটু বলছিলাম, যে এটা মানে ওই অ্যাজমার মতোই আসলে, মানে অনেকেই ধারণা করছে এটাতেও শ্বাসকষ্ট হয়। এইটাতে খুব কমন রোগ আমাদের দেশে ধূমপায়ের পরিমাণ, সারা বিশ্বেই ধূমপায়ের পরিমাণ অনেক বেশি। এবং আমরা বলি আমাদের প্রতি 1000 মানুষের মধ্যে প্রায় 12 জন মানুষ এখন সিওপিডিতে ভুগতেছে। তার মানে কিন্তু এটা আসলে একটা অনেক বড় রোগ, অনেক বেশি পরিমাণ মানুষরা আক্রান্ত হচ্ছে। এইখানে যেটা হয়, এইটা আসলে একটা অ্যাডাল্ট অনসেট ডিজিজ। দেখা যায় যে আমাদের দেশে এটা হওয়ার প্রধান কারণ কিন্তু আসলে ধূমপান। যারা ধূমপান করছেন, ধূমপান করতে করতে তাদের ফুসফুসের এবং শ্বাসনালীর যে গঠন প্রক্রিয়া আছে সেটা পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হয়ে গিয়ে একটা সময় পরে তার যখন বয়স বেশি হয়, তখন তার শ্বাসকষ্ট শুরু হয়। এবং এইটার ক্ষেত্রে মানে শুরুতেই তাহলে শ্বাসকষ্ট এটা হয় না। এটার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট ফিচার থাকে সেটা হলো তার কাশি বেশি হয়। এবং আমরা অ্যাজমার মধ্যে যে কাশি বলি, এটা শুকনো কাশি। কিন্তু যাদের সিওপিডি থাকে তাদের কিন্তু প্রচুর পরিমাণ কফ বের হয়। কাশির সাথে কফও বের হবে। এবং তারপরে তার শ্বাসকষ্টটা ডেভেলপ করবে, তার ক্ষেত্রেও চেস্ট টাইটনেস ডেভেলপ করবে। কিন্তু আমরা যখন হিস্ট্রি নেই, তখন আমরা তাকে জিজ্ঞেস করি আপনি আসলে কতদিন ধরে সিগারেট খাচ্ছেন, কিংবা আপনি অন্য কোনো এই তামাক জাতীয় কোনো জিনিস আপনি নিচ্ছেন কিনা। সেরকম যদি থাকে তাহলে আমরা তাকে অনেক সময় ডায়াগনোসিস করতে পারি, সিমটম দেখে আমরা এটা তার সিওপিডি হতে পারে। দেন কিছু পরীক্ষা আমরা করি। খুব কমন পরীক্ষার মধ্যে একটা হচ্ছে আমরা একটা এক্সরে করে দেখি। এক্সরে করলে আমরা সিওপিডির কিছু চেঞ্জ পাই। দেখা যায় তার ফুসফুসটা অনেক বড় হয়ে গেছে, ফুসফুসের মধ্যে কতগুলো বায়োকোটোটি ডেভেলপ করছে, যেগুলোর মধ্যে আসলে আমাদের যে অ্যালভিওলাসগুলো, এটাকে আমরা বলি এমফাইসেমেটার চেঞ্জেস। মানে আপনি যে বলছেন যে বায়ুথলিগুলো নষ্ট হয়ে যায়। এবং হচ্ছে যে
তার ক্রনিক ব্রঙ্কাইটিস একটা টার্ম আছে, ক্রনিক ব্রঙ্কাইটিস। অনেকে এই টার্মটা কিন্তু আবার মানুষজনরা জানে, আমার ব্রঙ্কাইটিস হয়েছে এরকম বলে আমাদের কাছে এসে। তো এরকম ক্রনিক ব্রঙ্কাইটিস টাইপের সিমটম হয়। এবং হচ্ছে এদের ক্ষেত্রে আমরা মানে চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু আসলে ডিফারেন্ট হয়। অ্যাজমার মূল চিকিৎসা হলো আমাদেরকে বলতে হয় যে আপনি ওষুধগুলো নিয়মমাফিক ব্যবহার করবেন, আপনি অ্যাটাকগুলো প্রিভেন্ট করার জন্য চেষ্টা করবেন। আর এদের ক্ষেত্রে আমাদের প্রথমে কাউন্সেলিং করতে আপনি ধূমপান বন্ধ করবেন। আপনি ধূমপান বন্ধ না করে আপনাকে আমি যতই ওষুধ দিই না কেন আপনি এটা ভালো হবে না। আচ্ছা, তাহলে এই ধরনের রোগের ক্ষেত্রে ধূমপান বন্ধ করাটা খুব জরুরি হয়। ওটা একটা বড় চিকিৎসা, বড় চিকিৎসা, অনেক বড় চিকিৎসা। যে আপনি আমরা যখন বন্ধ করেন, স্মোকিং ফ্রি করাতে পারি তখন ডিজিজ প্রোগ্রেশনটা কমে যায়। আচ্ছা, এবং 25 ভাগ ধূমপান মানে 25 ভাগ সিমটম তার ধূমপান বন্ধ করলে অটোমেটিক ভালো হয়ে যায়। আচ্ছা। তো ফলে যেসব পেশেন্ট ধূমপান বন্ধ করতে পারেন সত্যিকার অর্থে, তাদের চিকিৎসা করে কিন্তু অনেকখানি আমরা ভালো করতে পারি। যদিও আমরা বলি যে সিওপিডিটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ ডিসঅর্ডার, কিন্তু অ্যাজমা কিন্তু প্রোগ্রেসিভ ডিসঅর্ডার না, অ্যাজমা কিন্তু ভালো হয়। অনেক সময় আপনাকে বলেছি আমি, সিওপিডি হলে ভালো হবে না, চলতেই থাকবে তার, কিন্তু সে যদি ধূমপান বন্ধ করতে পারে তার অনেকখানি আরাম হয়ে যাবে। তো এইটা আমাদেরকে বুঝিয়ে দিতে হয় রোগীদেরকে, আমরা চেষ্টা করি বোঝানোর জন্য, যারা মানেন তারা খুব ভালো। তাহলে শ্বাসকষ্টের একটা বড় কারণ আপনি বললেন যে সিওপিডি একটা বড় কারণ, খুব বড় কারণ। তাহলে ওইটাই আসলে মানে পার্থক্য করার, রোগটা ঠিকঠাকভাবে আসলে আপনি নির্ণয় করাটা হচ্ছে খুব জরুরি, খুব জরুরি এদের ক্ষেত্রে। আসলে একটু নিউমোনিয়ার দিকে আসি। আপনি বলছিলেন যে গরমেও কিন্তু নিউমোনিয়াতে ভোগেন মানুষ আসলে, বা সারা বছরই আসলে নিউমোনিয়াতে ভোগেন এবং সেটাতেও শ্বাসকষ্ট হতে পারে। তো নিউমোনিয়ার ক্ষেত্রে লক্ষণগুলো কেমন হয়? রিসেন্টলি আমি আমার যে হাসপাতালে কাজ করি এখানে আমরা অনেক রকম নিউমোনিয়া রোগী পাচ্ছি। আচ্ছা, এই গরমে থেকে অনেকেরই আমরা ওখানে আসলে আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা ভর্তি করতে পারি না, আমরা বড় মানুষদেরকে ভর্তি করি। বড় মানুষদের অনেক রোগী, নিশ্চয়ই আমাদের প্রায় 250 রোগীর মতো ভর্তি থাকে। তো যাদেরকে আমি আপনাকে বলেছি যে যাদের অনেক দিনের দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের রোগ আছে, এদের কাশি আছে, এদের কিন্তু এই গরমের মধ্যে হঠাৎ করে নিউমোনিয়া হয়ে যাচ্ছে। আবার যাদের কিছুই ছিল না, হয়তো বা কোনো কিছু কম সমস্যা ছিল না, এই গরমের কারণে এখন ভাইরাল অ্যাটাকগুলো বেশি হচ্ছে, বিভিন্ন ভাইরাসের সংক্রমণ বেশি হচ্ছে। এই ভাইরাল মানে নিউমোনিয়া ডেভেলপ করতেছে, এটিপিক্যাল টাইপের নিউমোনিয়া ডেভেলপ করতেছে। এরা আমাদের কাছে আসে বেসিক্যালি কাশি নিয়ে। এখন যেসব রোগীগুলো আমাদের হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের অধিকাংশই জ্বর নিয়ে ভর্তি হচ্ছে। কারো কারো ক্ষেত্রে তীব্র জ্বর, কারো কারো ক্ষেত্রে কম জ্বর, এবং হচ্ছে কাশির সমস্যা। অনেকের ক্ষেত্রে শুকনো কাশি 1 মাস 2 মাস পার হয়ে যাচ্ছে, তার কাশি ভালো হচ্ছে না, সে অস্থির হয়ে আমাদের কাছে এসে ভর্তি হচ্ছে। এবং আমরা তখন তার এক্স রে করতেছি, এক্স রের মধ্যে দেখা যাচ্ছে তার নিউমোনিয়ার কিছু পরিবর্তন আছে। যখন আমরা কফ পরীক্ষা করি তার দেখা যায় তখন নিউমোনিয়ার কিছু জীবাণু পাওয়া যায়। আমাদের সময় একেবারে শেষের দিকে, তাহলে এই যে গরমে দীর্ঘমেয়াদী কাশির ক্ষেত্রেও আসলে চিকিৎসকের কাছে যাওয়াটা খুব জরুরি। খুব জরুরি। দীর্ঘমেয়াদী কাশির অনেকগুলো কারণ। আমরা একেবারে শেষ পর্যায়ে যেহেতু আমরা একটু জানতে চাই যে আমাদের ফুসফুসটাকে যদি সুস্থ রাখতে চাই আসলে কি করা উচিত? আমরা অলরেডি বলে ফেলেছি কি করা উচিত। 1 নাম্বার হচ্ছে যে আমাদের ফুসফুসটা যে কারণে ক্ষতি হচ্ছে সেটাকে প্রিভেন্ট করা উচিত। আমাদের প্রথম কথা হলো ধূমপান যারা করি কিংবা ধূমপান করার অভ্যাসটা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার যদি কোনো শ্বাসতন্ত্রের কোনো রোগের উপসর্গ দেখা যায় আপনাকে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে, একটা পরামর্শ নিতে হবে। 3 নাম্বার হচ্ছে আমাদের যে চারদিকের যে আমাদের বাতাসের যে পলিউশন আছে এটাকে যতটা সম্ভব কম রাখতে হবে। আমাদেরকে একটু খোলা জায়গার মধ্যে থাকতে হবে, ঘরটা যেন আবদ্ধ না হয়। আমাদের সারাক্ষণ আমাদের এই এসির ভিতর থেকে এই কৃত্রিম একটা পরিবেশের মধ্যে থাকলে কিন্তু আমাদের আসলে বাতাসে একটু যাওয়া উচিত, আমাদের একটু খোলামেলা বাতাসে যাওয়া উচিত। কিন্তু সেই বাতাসটা যেন পরিষ্কার হয়, সেই বাতাসটা যেন মানে এই দূষিত বাতাস যেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শীর্ষেন্দু সাহা আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য, এবং শ্বাসকষ্টে আজমা নিয়ে অনেকগুলো ব্যাপার আমরা জানলাম। দর্শক নিশ্চয়ই আপনারা এখান থেকে উপকৃত হবেন এবং আপনারা সচেতন হবেন যাতে এই ধরনের রোগগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি। দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সামনের দিনে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে।